দেশ বিদেশের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে FM ৮৮.৮ বিশেষ আয়োজন। গল্পটা রহস্যজনক। আজ শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা এ কেস অফ আইডেন্টিটি। ব্রিটিশ লেখক স্যার আর্থার কোনান ডয়েল পেশায় ছিলেন একজন চিকিৎসক ও সাংবাদিক। বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমস তাঁরই সৃষ্টি। স্যার আর্থার কোনান ডয়েলের লেখনী এতই মজবুত আর হৃদয়গ্রাহী যে এখনও লন্ডনের 221B বেকার স্ট্রিট হোমসের ঠিকানায় চিঠি আসে। আজ আপনার জন্য থাকছে শার্লক হোমসের চুলচেরা বিশ্লেষণে স্যার আর্থার কোনান ডয়েলের লেখা রহস্য গল্প এ কেস অফ আইডেন্টিটি অবলম্বনে শ্রুতি নাটক। শার্লক হোমসের চরিত্রে জোশি কিবরিয়া, মিস সাদারল্যান্ডের ভূমিকায় রিমি জোয়ারদার, মিস্টার উইন্ডি ব্যাংকের চরিত্রে SM নাদিম সুলতান, ওয়াটসনের চরিত্রে এবং গল্প পাঠে জিহাদ জনি, সম্পাদনায় মোহাম্মদ আবদুল্লাহ। উপভোগ করুন স্যার আর্থার কোনান ডয়েলের এ কেস অফ আইডেন্টিটি। শীতের সকালে বেকার স্ট্রিটের ফ্ল্যাটে ফায়ারপ্লেসের সামনে বসেছিলাম আমি আর শার্লক। জানালার উপরে সারি সারি বাড়ি, বিচিত্র মানুষ, বিচিত্র জীবন। সেদিকে তাকিয়ে থেকে শার্লক বলল, তুমি তো গল্প লেখো ওয়াটসন, তবে তোমার কল্পনা শক্তি দিয়ে বাস্তবের সঙ্গে টেক্কা দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, রোজকার জীবনে যেসব ঘটে সেসব তুমি বানিয়ে বানিয়ে লেখার সাহসও করবে না। যে মানুষটা 3টে মহাদেশ জুড়ে একের পর এক বিচিত্র কেসের সমাধান করে চলেছে, তার এমন মনে হতেই পারে। কিন্তু আমি শার্লকের সাথে একমত হতে পারলাম না। কারণ প্রতিদিন খবরের কাগজে যেসব ঘটনার বিবরণ ছাপা হয় কিংবা পুলিশের খাতায় যেসব ক্রাইমের কথা লেখা হয়, সেসব দিয়ে আর যাই হোক গল্প জমবে না। এটা শুনে শার্লক বলল, কেন জমবে না? পুরো জিনিসটাকে একটু সাজাতে হবে সুন্দর করে। পুলিশে যেমন তোমার মতো কোনো সাহিত্যিক নেই, তাই গল্পটা রসিয়ে রসিয়ে কিভাবে বলতে হয় সেটা ওরা জানে না। ওদের লেখা হচ্ছে কাঠখোট্টা রসহীন রিপোর্ট, এতে শুধু তথ্যই থাকে। কিন্তু জেনে রেখো ওয়াটসন, সাধারণের মতো অসাধারণ কিছুই হয় না। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, তোমার এই থিওরিটা টেস্ট করে দেখা যাক। এই বলে আমি সেদিনের পেপারটা হাতে নিয়ে দেখতে শুরু করলাম। প্রথম পাতায় একটা শিরোনাম চোখে পড়ল, স্ত্রীর প্রতি স্বামীর নিষ্ঠুরতা। একটা গোটা কলাম জুড়ে খবরটা ছেপেছে। কিন্তু পড়ার আগেই আমি জানি কি লেখা থাকতে পারে। নিশ্চয়ই স্বামীর অন্য কোনো প্রেমিকা আছে, তিনি হয়তো নেশা করেন, বউকে মেরেছেন, তারপর বউ গিয়ে পুলিশকে নালিশ করেছে। ধুর, এরকম মেরে খবর দিয়ে গল্প হয় নাকি? বেছে বেছে সবচেয়ে ভুল উদাহরণটাই তুমি বের করলে মাই ডিয়ার ওয়াটসন। এটা ইউনিক একটা সেপারেশন কেসের খবর, এবং এই কেসে এই অধমের কাজ করার সৌভাগ্য হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবং তুমি শুনে রাখো, ভদ্রলোক মদও স্পর্শ করতেন না এবং তার কোনো প্রেমিকাও ছিল না। ওমা, তাহলে নিষ্ঠুর কি ছিল? ভদ্রলোক রোজ রাতে খাবার শেষ হয়ে গেলে নিজের নকল দাঁতের পাটি দুটি বের করে বউকে ছুঁড়ে মারতেন। কি? হ্যাঁ ওয়াটসন, হ্যাঁ। এই কথা শুনে অগত্যা শার্লকের যুক্তি মেনে নিতে হলো। কারণ এমন জিনিস আমি কোনোদিনই গল্পে লিখতে পারতাম না। কেসের কথা উঠতেই ওকে জিজ্ঞেস করলাম হাতে কোনো ইন্টারেস্টিং কিছু আছে কিনা। শার্লক ডজন খানেক কেসের কথা বলল, কিন্তু ইন্টারেস্টিং একটিও নাকি নেই। যদিও ওর কাছে ইন্টারেস্টিং হচ্ছে সেই সমস্ত কেস যেগুলো একদম গুরুত্বপূর্ণ নয়, মানে বড় বড় চুরি, ডাকাতি, খুন যেগুলো হয় সেগুলো সলভ করা নাকি খুব সহজ। দেখলেই বোঝা যায় কে করেছে, কেন করেছে, কোনো চ্যালেঞ্জ নেই। এসব বলতে বলতেই জানলার কাছে গিয়ে দাঁড়িয়েছিল শার্লক। নিচে রাস্তার দিকে তাকিয়ে সিগারেটের একরাশ ধোঁয়া ছেড়ে হঠাৎ বলে উঠল, ইফ আই এম নট রং, একটা ইন্টারেস্টিং কেস আসতে চলেছে ওয়াটসন। কারণ যিনি নিচে দাঁড়িয়ে আছেন তিনি বোধহয় আমার হবু মক্কেল। আমি শার্লকের পাশে গিয়ে দাঁড়িয়ে জানলা দিয়ে নিচে উঁকি মারলাম। উল্টো দিকের ফুটপাতে একজন মহিলা দাঁড়িয়ে, গলা পর্যন্ত ফারকোটে ঢাকা, মাথায় বিশাল বড় একটা টুপি, তাতে টকটকে লাল রঙের একটা পালক। ভদ্রমহিলা নার্ভাস, উনার মধ্যে একটা উসখুসে ভাব। বারবার নিজের গ্লাভসের বোতাম খুলছেন আর বন্ধ করছেন। তারপর হঠাৎ
ঠিক যেমন ডাইভ করার আগে সাঁতারুর শরীরটা সামনে ঝুঁকে যায়, উনিও সেইভাবে একটু ঝুঁকে যেন জোর করেই মনে খানিকটা সাহস এনে রাস্তা পেরিয়ে আমাদের দরজার দিকে এগোলেন। মুখের সিগারেটটা ফায়ার প্লেসের আগুনে ফেলে দিয়ে শার্লক বলল, সিমটমগুলো খুবই পরিচিত আমার। ফুটপাতে দাঁড়িয়ে যেভাবে ইতস্তত করছিলেন, মানে হলো প্রেম ঘটিত সমস্যা, তবে সিরিয়াস কিছু নয়। সেটা আবার বুঝলে কি করে? অনুমান ওয়াটসন, অনুমান। প্রেমে ধোকা খেলে মহিলা রেগে থাকতেন, কিন্তু এনার রাগের থেকে ইতস্তত ভাবটা একটু বেশি। তবে আর বেশি আন্দাজ করা দরকার নেই, ক্লায়েন্টই এলেন বলে। দরজায় একটা টোকা পড়ল। কাজের ছেলেটা ঘরে ঢুকে জানালো, মিস মেরি সাদারল্যান্ড এসেছেন শার্লক হোমসের সাথে দেখা করতে। শার্লক এগিয়ে গেল। মিস সাদারল্যান্ড যে কতটা লম্বা সেটা এবার আমি বুঝতে পারলাম, প্রায় শার্লকের সমান। তাকে চেয়ারে বসিয়ে শার্লক জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার যে দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, আপনি এত টাইপ করেন কি করে? শুরুর দিকে সমস্যা হতো, কিন্তু এখন হাত সেট হয়ে গেছে, তাই দেখার অতটাও প্রয়োজন হয় না। মহিলা সহজভাবেই কথাটা বলেছিলেন, কিন্তু উত্তর দেওয়ার পর তিনি শার্লকের প্রশ্নের মানেটা বুঝতে পারলেন। আপনি আপনি আমায় চেনেন? না হলে এটা জানলেন কি করে? না, চিনি না, কিন্তু এটা আন্দাজ করা তেমন শক্ত কিছু নয়। কিন্তু সে কথা থাক, এবার বলুন আমি আপনার জন্য কি করতে পারি। আসলে আমি আপনার কথা শুনেছিলাম আমার এক ঘনিষ্ঠ জনের কাছে। আপনি ওনার স্বামীকে খুঁজে বের করেছিলেন, যেখানে পুলিশ পর্যন্ত বলেছিল যে ওনার স্বামী মারা গেছেন। আমি বড়লোক নই, কিন্তু বছরে 100 পাউন্ড পাই আমার ট্রাস্ট ফান্ড থেকে, আর তাছাড়া টাইপিস্ট হিসাবে আমার যা উপার্জন। আপনি যদি আমার জন্য মিস্টার হসমার অ্যাঞ্জেলকে খুঁজে দিতে পারেন, তাহলে আমি আপনার ফিটা। হোমসের চোখ ছাদের দিকে, সে মন দিয়ে কথা শুনছিল। হঠাৎ জানতে চাইল, প্রথমেই তার কাছে কেন ছুটে এলেন ভদ্রমহিলা। মেরি সাদারল্যান্ডের মুখে আবারও সেই বিস্মিত ভাব। উনি কিছু না বলা সত্ত্বেও শার্লক এত কিছু আন্দাজ করে ফেলছে কি করে, অনেক কিছুই বুঝতে পারছেন না। কিন্তু প্রশ্নের উত্তর উনি ঠিকই দিলেন। কি করব বলুন? মিস্টার উইন্ডি ব্যাংক মানে আমার বাবা তো কিছুই করছেন না। উনি পুলিশেও যাবেন না, আপনার কাছেও আসবেন না, পুরো ব্যাপারটা নিয়ে উনি গাই করছেন না। তাই আমি চলে এলাম। আপনার পদবি সাদারল্যান্ড আর আপনার বাবার পদবি উইন্ডি ব্যাংক। ও, স্টেপফাদার। হ্যাঁ, আমি ওনাকে বাবাই বলি, যদিও বয়সে মোটে উনি আমার 5 বছর 2 মাসের বড়। এবার শার্লক জানতে চাইল তার মা বেঁচে আছেন কিনা। সাদারল্যান্ড জানালেন বহাল তবিয়তেই আছেন। বাবা মারা যাবার পরপরই তার মা আবার বিয়ে করেন। সেটা মেয়ের খুব একটা পছন্দ হয়নি, তাও আবার পাত্র পাত্রীর থেকে বয়সে 15 বছরের ছোট। সাদারল্যান্ডের বাবা প্লাম্বার ছিলেন। উনি মারা যাবার পর তার মা আর কর্মচারী মিস্টার হার্ডি মিলে ব্যবসাটা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু মেয়ে মানুষ দোকান চালাচ্ছে এটা পছন্দ হয়নি সৎ বাবার। প্রচণ্ড নাকুচু মানুষ তিনি, তাছাড়া তার তো ওয়াইনের ব্যবসা আছেই। তাই মিস্টার উইন্ডি ব্যাংক মিসেস সাদারল্যান্ডকে বলে বলে দোকানটা বিক্রি করান মাত্র 4700 পাউন্ডে। যদিও নিজের বাবা বেঁচে থাকলে হয়তো এর চাইতে বেশিই পেতেন আমাদের অতিথি। অর্থের প্রসঙ্গ উঠতেই শার্লক বলল, যে ট্রাস্ট ফান্ডের কথা বললেন, সেটা কি এই দোকান বিক্রির টাকা থেকেই? না, ওটা আমার কাকা আমায় দিয়ে গেছেন। উনি নিউজিল্যান্ডে থাকেন, বাৎসরিক লাভের ভাগটা আমি পাই। আচ্ছা, তো এখান থেকে আপনি পান বছরে 100 পাউন্ড। তাছাড়া আপনার নিজের রোজগার রয়েছে, তাহলে তো বেশ খানিকটা টাকা। আপনি বিয়ে করেননি, আপনার তো বছরে 7 পাউন্ডে খুব ভালোভাবে চলে যাবার কথা। তার থেকে কমেও চলে যায় মিস্টার হোমস, কিন্তু আমি বাড়ির মানুষের ওপর বোঝা হয়ে থাকতে চাই না। তাই বলে দিয়েছি যতদিন না আমার বিয়ে হচ্ছে ওই 100 পাউন্ড আমার বাড়ির লোক বাড়ির খরচের জন্য ব্যবহার করতে পারবে। সেটাও মিস্টার উইন্ডি ব্যাংক 3 মাসে একবার তুলে আমার মাকে দিয়ে দেন। ভদ্রমহিলা যেভাবে অনর্গল বকে যাচ্ছিলেন, আমি ভেবেছিলাম শার্লক অধৈর্য হয়ে পড়বে, কিন্তু দেখলাম সে খুব মন দিয়েই তার কথা শুনছে। বেশ, আপনার অবস্থা আপনি খুব পরিষ্কারভাবে আমায় বুঝিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।
এবার মিস্টার হসমার অ্যাঞ্জেলের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কি সেটা বলুন। মিস সাদারল্যান্ডের মুখ এবার লজ্জায় লাল হয়ে উঠল। তার চোখ মাটির দিকে নেমে গেল। তার কথা শুনে যা বোঝা গেল তা হল গ্যাসফিটার নামে এক বন্ধুর নাচের অনুষ্ঠানে মিস মেরি সাদারল্যান্ডের পরিচয় হয় এই নিখোঁজ ব্যক্তির সঙ্গে। যদিও মেরির সৎ বাবা মেয়ের বাইরে যাওয়া একদমই পছন্দ করতেন না, তবুও জোর করেই গেছিলেন মিস সাদারল্যান্ড। তখনই মেয়ের সাথে রাগারাগি করে তার অনুষ্ঠানে যাবার আগেই মিস্টার উইন্ডি ব্যাংক কাজের অজুহাত দেখিয়ে ফ্রান্স চলে যান। তিনি ফিরে আসার পর আবার রাগারাগি করেছিলেন কিনা শার্লক জানতে চাইলে মিস সাদারল্যান্ড জানালেন যে তেমন কিছুই তিনি বলেননি। ইনফ্যাক্ট উইন্ডি ব্যাংক নাকি ঠাট্টা করেছিলেন ব্যাপারটা নিয়ে। আচ্ছা, মিস্টার হসমান অ্যাঞ্জেলের সঙ্গে আলাপের পর আবার কখন দেখা হলো? পরের দিন আমার সঙ্গে দেখা করতে বাড়িতে এসেছিলেন। তারপরেও দুবার এসেছিলেন, কিন্তু বাবা ফিরে আসার পর উনি আর আসেননি। একবারও আসেননি? না, কিন্তু চিঠি লিখতেন রোজ। সকালের ডাকে চিঠি আসতো। বাবা তখন ঘুমিয়েই থাকতেন। কাজেই আমি চুপচাপ চিঠিটা নিয়ে ভেতরে চলে যেতাম। বাবা টের পেতেন না। ফিরে আসার এক সপ্তাহ পরে আবার ফ্রান্স যাওয়ার কথা ছিল বাবার। উনি আমায় জানান যে বাবা যতদিন বাড়িতে রয়েছেন আমাদের দেখা না করাই ভালো। আর ততদিনে কি আপনারা বিয়ের সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন? হ্যাঁ, সেটা তো দ্বিতীয়বার ওনার সঙ্গে দেখা হওয়ার পরই নিয়ে ফেলেছিলাম। লেডেনহল স্ট্রিটের একটা অফিসে উনি ক্যাশিয়ারের চাকরি করতেন। আর কোন অফিস? এটাই তো আমি জানি না মিস্টার হোমস। আচ্ছা, থাকেন কোথায়? ওই অফিসেই। আর আপনি ঠিকানাটা জানেন না? ওই লেডেনহল স্ট্রিট, কিন্তু বাড়ির নম্বরটা না জানি না। তো আপনি যে বললেন উনি রোজ চিঠি লিখতেন, তার উত্তর দিতেন কি করে? এবার মিস সাদারল্যান্ড হড়বড় করে যা বললেন তার মানে হলো এই যে তিনি লেডেনহল স্ট্রিট পোস্ট অফিসেই চিঠি পাঠিয়ে দিতেন মিস্টার হসমান অ্যাঞ্জেলের নাম করে। উনি এসে নিয়ে যেতেন। সরাসরি অফিসে পাঠানো বারণ ছিল, কারণ মহিলার কাছ থেকে চিঠি আসছে জানতে পারলে অফিসের সবাই এ নিয়ে নানান রকম কথাবার্তা শুরু করবে। তাই মিস্টার এঞ্জেল যেমন চিঠি টাইপ করে পাঠান, মিস মেরিও তেমনি টাইপ করে পাঠাতে চাইতেন, যাতে কেউ হাতের লেখা দেখে বুঝতে না পারে। কিন্তু মিস্টার এঞ্জেল বলতেন যে মেরির হাতের লেখা না পড়লে তার ভালো লাগে না, যান্ত্রিক মনে হয়। এই জন্যই আমি ওনাকে ভালোবেসে ফেলেছিলাম মিস্টার হোমস, এই ছোট ছোট জিনিসগুলোর জন্য। মোস্ট সাজেস্টিভ। আর এই ছোট ছোট জিনিসগুলো থেকেই সত্য উদ্ঘাটন করা যায় মিস সাদারল্যান্ড। এরপর মিস্টার এঞ্জেলের ব্যাপারে আর কি কি মনে আছে জানতে চাইলে আমাদের অতিথি জানান মিস্টার হসমার এঞ্জেল খুবই লাজুক প্রকৃতির মানুষ। দিনের বেলা থেকে সন্ধেবেলায় দেখা করতে পছন্দ করতেন। দিনের বেলায় বেরোলে সবাই নাকি তাদের দিকেই তাকিয়ে থাকবে, সেটা উনি চাইতেন না। তাছাড়াও খুব ভদ্র ব্যবহার, কমপ্লিট জেন্টলম্যান। আর খুব নিচু গলায় কথা বলতেন। উনার ছোটবেলায় গলার কিছু একটা রোগ হয়েছিল, তার ফলে গলা তুলে কথা বলতে পারতেন না। খুব পরিপাটি থাকতেন। তবে মিস সাদারল্যান্ডের মতোই দূরের জিনিস দেখতে অসুবিধে হতো, আর জোর আলোয় কষ্ট হতো বলে কালো চশমা পরতেন। এসব শুনতে শুনতে শার্লক প্রশ্ন করল, আচ্ছা, আপনার বাবা দ্বিতীয়বার ফ্রান্স চলে যাবার পর কি হলো? উনি আবার আমার সঙ্গে দেখা করতে বাড়িতে আসেন আর বলেন বাবা ফিরে আসার আগেই উনি আমায় বিয়ে করতে চান। এই কথাটা খুব জোর দিয়ে বলেছিলেন। বাইবেলে হাত রেখে আমাকে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে আমি ওনাকে ছেড়ে যাব না। মায়ের ওনাকে খুব পছন্দ হয়েছিল এবং মা বিয়েতে রাজিও ছিলেন, কিন্তু এক সপ্তাহের মধ্যে বিয়ে। আমি বললাম বাবার থাকা উচিত নয়। মা আর উনি দুজনেই বললেন বাবার থাকার কোনো দরকার নেই। মা বললেন উনি পরে বাবাকে বুঝিয়ে বলবেন। এটা আমার খুব একটা ভালো লাগেনি। মানে বিয়েই তো করছি, চুরি তো করছি না, তো সেটা এরকম ভাবে লুকিয়ে লুকিয়ে। আমি বাবাকে বিয়ের কথা জানিয়ে একটা চিঠি লিখলাম। ওনার ফ্রান্সের অফিসের ঠিকানা আমার কাছে ছিল, কিন্তু বিয়ের দিন সকালে চিঠিটা ফেরত চলে এলো। পোস্টম্যান যদি প্রাপককে খুঁজে না পায় তাহলে চিঠি তো ফেরত আসবেই। এ ব্যাপারটা নিশ্চিত হয়ে বলল শার্লক। আমাদের অতিথি তাতে সায় জানালেন। আসলে চিঠিটা যেদিন পৌঁছেছে মিস্টার উইন্ডি ব্যাংক সেদিনই সকালে ইংল্যান্ড ফেরার জাহাজে উঠেছেন।
ছাদের দিকে তাকিয়ে শার্লক কি যেন একটা হিসাব নিকাশ মিলিয়ে নিল আর জানতে চাইল সাদারল্যান্ডের বিয়েটা কবে হবার কথা ছিল। জানা গেল সেদিনটা ছিল শুক্রবার এবং বিয়েটা হবার কথা ছিল সেন্ট জেভিয়ার চার্চে। সাদামাটা আয়োজন, সকালে বিয়ে, তারপর ব্রেকফাস্ট। এক নাগাড়ে বলে চলেছেন মিস সাদারল্যান্ড। উনি ঘোড়ার গাড়িতে করে এলেন, কিন্তু গাড়িতে শুধু দুজনের বসার জায়গা ছিল। তো উনি আমাকে আর মাকে এই গাড়িতে তুলে অন্য একটা গাড়িতে উঠলেন। আমি আর মা প্রথমে চার্চে পৌঁছাই। আমরা গাড়ি থেকে নেমে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরেই ওনার গাড়িটা এলো, কিন্তু উনি গাড়ি থেকে নামলেন না। গাড়োয়ান নেমে দরজা খুলে দেখে গাড়িতে কেউ নেই। আমরা তো বুঝতেই পারলাম না কি হয়েছে, কারণ গাড়োয়ান বলল সে একদম নিশ্চিত সে গাড়ি থেকে কাউকে নামতে দেখেনি। তারপর থেকে আমি ওনার কোনো খবর পাইনি। আপনি প্লিজ ওনাকে খুঁজে দিন, প্লিজ। মিস্টার হসমার অ্যাঞ্জেল আপনার সঙ্গে খুব খারাপ রকমের প্রতারণা করেছেন। কিন্তু সাদারল্যান্ড কোনোভাবেই একমত হতে পারলেন না। তার ধারণা মিস্টার অ্যাঞ্জেল প্রতারক নন, বরং কোনো দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে। কারণ মিস্টার অ্যাঞ্জেল নাকি বুঝতে পেরেছিলেন যে কিছু একটা হবে। সেদিন সকালে তিনি মেরিকে বলেছিলেন ওনার যদি কিছু হয় তাহলে মেরি যেন তার প্রতিজ্ঞার কথা ভুলে না যায় এবং কখনো অন্য কাউকে বিয়ে না করে। শার্লক মেরির মা অর্থাৎ মিসেস সাদারল্যান্ডের প্রতিক্রিয়া জানতে চাইল। খুব রেগে গেছিলেন, বলেছিলেন এটা নিয়ে উনি কোনো আলোচনা করতে চান না। আর আপনার বাবা? বাবা ফিরে আসার পর আমি ওনাকে জানাই। ওনারও মনে হয়েছিল যে কিছু একটা বিপদ কিংবা দুর্ঘটনা ঘটেছে। পালিয়ে যদি যাওয়ার হতো তাহলে তো আগেই যেতে পারতেন। চার্চের দোরগোড়া পর্যন্ত এসে তারপর পালিয়ে যাওয়ার মানে কি? যদি উনি আমার কাছ থেকে টাকা ধার নিয়ে থাকতেন তাহলেও বোঝা যেত, কিন্তু উনি কোনোদিনও আমার একটা পয়সাও নেননি মিস্টার হোমস। কিন্তু তাহলে ওনার কি হয়েছে মিস্টার হোমস? উনি কোথায়? আমায় একটাও চিঠি লেখেননি কেন? আমি ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি মিস্টার হোমস, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি ব্যাপারটা খতিয়ে দেখব, তবে উনি যেমন আপনার জীবন থেকে বেরিয়ে গেছেন, আপনিও ঠিক তেমনি ওনাকে নিজের চিন্তা থেকে বের করে দিন। মানে মানে আপনি বলছেন আমি আর কোনোদিন ওনার দেখা পাবো না? আই এম অ্যাফ্রেড নট। কিন্তু কিন্তু কি হয়েছে ওনার? কি হয়েছে? এই প্রশ্নের উত্তর দিতে আমার একটু সময় লাগবে মিস সাদারল্যান্ড। আপাতত আপনি আমাকে ওনার চেহারার বর্ণনা আর ওনার লেখা চিঠিগুলো দিয়ে যান। মিস সাদারল্যান্ড গত শনিবার পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিয়েছিলেন, সেটাই কেটে এনেছিলেন। চিঠি সমেত সেটা আমার হাতে তুলে দিলেন। দেখলাম ওই পেপার কাটিংয়ে নিখোঁজ ব্যক্তির চেহারার বর্ণনা রয়েছে। আমি শার্লকের দিকে ইশারা করে মাথা ঝাঁকালাম। শার্লক মিস সাদারল্যান্ডকে ধন্যবাদ জানিয়ে তার ঠিকানা আর তার সৎবাবার অফিসের ঠিকানা জেনে নিয়ে বলল, থ্যাংক ইউ মিস সাদারল্যান্ড, আপনি পুরো ব্যাপারটা একেবারে পরিষ্কার করে আমায় বুঝিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার পুরো ঘটনাটা মন থেকে মুছে ফেলুন। তা তো আমি পারবো না মিস্টার হোমস। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি ওনাকে ছাড়া আর কাউকে ভালোবাসবো না। যতদিন না উনি ফিরবেন আমি ওনার জন্যই অপেক্ষা করব। ভদ্রমহিলার প্রশংসা না করে পারলাম না। নিজের যত কষ্টই হোক মুখের কথা নড়চড় হতে দেবেন না। মিস সাদারল্যান্ড বেরিয়ে গেলেন। নিজের হাত দুটো মুখের সামনে জড়ো করে শার্লক অনেকক্ষণ চুপ করে ছাদের দিকে তাকিয়ে বসে রইল। তারপর আস্তে আস্তে উঠে তাক থেকে নিজের পাইপটা নামিয়ে ধরালো। তারপর আরাম কেদারায় মাথা এলিয়ে দিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে বলল, ইন্টারেস্টিং। কি কেসটা? না, মহিলা। কেসটা খুবই সাধারণ। আমার খাতা দেখলে এরকম একাধিক কেস তুমি পাবে। কেসে তেমন নতুন কিছু নেই, কিন্তু ওই মহিলা ভীষণ ইন্টারেস্টিং। অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত একজন মহিলার মধ্যে তুমি এত ইন্টারেস্টিং কি দেখলে? আমি তো কিছুই দেখলাম না। তুমি দেখেছো ওয়াটসন, কিন্তু লক্ষ্য করনি। আমি তোমাকে এতদিনেও বোঝাতে পারিনি যে আমার হাতা, হাতের নখ, জুতোর ফিতে, এই জিনিসগুলো লক্ষ্য করা কতটা জরুরি এবং এগুলোতে একটা মানুষের ব্যাপারে কতটা বোঝা যায়। মহিলা তো এতক্ষণ তোমার সামনেই ছিল, কি দেখলে বলো? কালো চুল, চওড়া হ্যাট, তাতে ক্যাট কেটে লাল একটা পালক।
গায়ে কালো রঙের জ্যাকেট, তাতে পুঁথি লাগানো। ড্রেসটা গাঢ় ব্রাউন রঙের, কলার আর কাফগুলো বেগুনি, গ্লাভস পরেছিলেন ছাই রঙের, আর ডান হাতের তর্জনীর দিকটা একটু ক্ষয়ে যাওয়া। জুতোটা সত্যিই লক্ষ্য করিনি। দেখে মনে হচ্ছিল আর্থিকভাবে সচ্ছল, কিন্তু খুব বনেদি পরিবারের কেউ নন বোধ হয়। ওয়াও, ওয়ান্ডারফুল। বাবা ওয়াটসন, সাবাস। তবে কয়েকটা জিনিস মিস করেছো, মোটের উপর নট ব্যাড অ্যাট অল। এবার আমি তোমাকে বলি আমি কি কি দেখলাম। আমি সবসময় প্রথমে জামার হাতা দেখি মহিলার ক্ষেত্রে। পুরুষ হলে ট্রাউজারের হাঁটুর কাঁচটা দেখতাম। জামার হাতায় একটা দাগ ছিল, টাইপিস্টের রিস্ট যেখানে টেবিলের কোনায় ভর দিয়ে থাকে, ঠিক সেইখানে। আর হাতে চালানো সেলাই মেশিন হলেও ওরকম একটা দাগ থাকতো, কিন্তু সেটা হতো বাঁ হাতে। তারপর আমি ভদ্রমহিলার মুখটা মন দিয়ে দেখলাম। নাকের উপর চশমার একটা ক্ষীণ দাগ ছিল ওয়াটসন। আর তখনই আমি ওই দূরের জিনিস দেখতে না পেলে টাইপ করতে অসুবিধা হয় কি না জিজ্ঞেস করেছিলাম। সেটা শুনে উনি অবাক হয়েছিলেন বটে। শুধু উনি না, আমিও অবাক হয়েছিলাম। কিন্তু এটা তো একদম এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন। যাই হোক, তারপর আমি যেটা দেখে খুব আশ্চর্য হলাম সেটা হচ্ছে ভদ্রমহিলার জুতো। জুতোয় 5টা বোতাম ছিল। একটা জুতোর নিচের 2টো বোতাম লাগানো, অন্যটার প্রথম, তৃতীয় আর পঞ্চম। সব দিক দিয়ে পরিপাটি একজন মহিলা যখন জুতোর বোতাম লাগাতে ভুল করে, তার থেকে বোঝাই যায় যে উনি তারাই ছিলেন। শার্লকের ব্যাখ্যা শুনে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। ও আর কি কি লক্ষ্য করেছে জানতে চাইলাম। শার্লক বলল, মিস মেরি বাড়ি থেকে বেরোনোর আগে একটা চিঠি জাতীয় কিছু লিখেছেন, কারণ তার ডান হাতের নিচের আঙুল দুটোতে কালি লেগেছিল। তাড়াহুড়ো করে লিখতে গেলে মাঝে মাঝে মানুষ দোয়াতে কলমটা একটু বেশি ডুবিয়ে ফেলে, ফলেই দাগটা লেগেছে। এরপর পর্যবেক্ষণ জাহির করা বাদ দিয়ে শার্লক আমাকে বলল, খবরের কাগজের বিজ্ঞাপন থেকে মিস্টার অ্যাঞ্জেলের চেহারার বর্ণনাটা পড়ে শোনাতে। মিস সাদারল্যান্ড আমাদের যে কাগজের টুকরোটা দিয়ে গেছিলেন, আমি সেটা থেকে পড়লাম। 18 তারিখ সকাল থেকে নিখোঁজ মিস্টার হসমার অ্যাঞ্জেল। উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি, শক্ত সমর্থ চেহারা, ফর্সা কালো চুল, মাথার মাঝখানে সামান্য টাক, জুলফি এবং গোঁফ, চোখে কালো চশমা, কথা বলার সময় সামান্য তোতলান। শেষ যখন দেখা গিয়েছিল, পরনে ছিল কালো ফ্রক কোট, ওয়েস্টকোট, সোনার চেইনওয়ালা ঘড়ি, ছাই রঙের ট্রাউজার এবং খয়েরি রঙের চামড়ার জুতো। কাজ করতেন সম্ভবত লেডেন হল স্ট্রিটে। কোনো খবর থাকলে সত্বর যোগাযোগ করুন। শোনা শেষ করে শার্লক উঠে টেবিল থেকে চিঠির গোছাটা হাতে তুলল। তারপর সেগুলোর পাতা উল্টাতে উল্টাতে বলল, আর এগুলো থেকে তেমন কিছুই জানা যাবে না, খুবই মামুলি চিঠি। তবে হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেছো কি? টাইপ করা, তাই বলছো কি? হ্যাঁ, কিন্তু চিঠিটাই নয়, সইটা পর্যন্ত টাইপ করা। আর নামের নিচে লিখেছেন শুধুই লেডেন হল স্ট্রিট, বাড়ির নম্বর নেই। তবে ওই সইয়ের ব্যাপারটা কিন্তু একটাই ইঙ্গিত দিচ্ছে। কিসের? তুমি সত্যিই বুঝতে পারছো না ওয়াটসন? এ না, মানে মানুষ সই কেন টাইপ করবে? একমাত্র যদি হ্যাঁ, মানে যদি পরে কেউ ধরে, মানে চিঠিতে যদি কোনো প্রতিশ্রুতি থাকে, তাহলে বলতে পারবেন যে এটা তো আমার সই নয়। না, আচ্ছা যাই হোক, আপাতত অন্যের চিঠি অনেক পড়া হয়েছে। এবার আমি 2টো চিঠি লিখব। প্রথমটা লন্ডনের একটা ফার্মকে, আর দ্বিতীয়টা সৎবাবা মানে মিস্টার উইন্ডি ব্যাংককে। ওনাকে এখানে এসে আমাদের সঙ্গে একটু দেখা করতে বলি, কাল সন্ধ্যে 6টা নাগাদ। আর যতক্ষণ না পর্যন্ত 2টো চিঠির উত্তর আসছে, ততক্ষণ আর কিছুই করার নেই ওয়াটসন। কাজেই এখনকার মতো কেসের কথা ভুলে যেতে পারো। আমি যে বিশেষ কিছু বুঝতে পারলাম তা নয়, কিন্তু শার্লক যখন বলছে তখন নিশ্চয়ই জেনেই বলছে, এই ভেবে নিলাম। শার্লককে ভুল করতে দেখেছি আজ পর্যন্ত মাত্র একটিবার, কিন্তু সেবার প্রতিপক্ষ ছিলেন আইরিন এডলার। তাছাড়া আর কোনো মামলায় শার্লককে ফেল করতে আমি দেখিনি। ঘর থেকে বেরোনোর আগে একবার পেছন দিকে তাকিয়ে দেখলাম আমার বন্ধু তার প্রিয় পাইপ ধরিয়ে ফেলেছে। তার থেকে নীল ধোঁয়া নির্গত হয়ে কুণ্ডুলি পাকিয়ে ধীরে ধীরে ছাদের দিকে উঠছে। আমি জানি কাল যখন আমি ফিরে আসব, তখন ওই চেয়ারে বসেই শার্লক আমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে আর মনের ধোঁয়াশা পুরোপুরি কাটিয়ে দেবে।
পরের দিন সকাল থেকে নিজের কাজে বেশ ব্যস্ত ছিলাম। তার ফলে বেকার স্ট্রিট পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। ঘরে ঢুকে দেখি শার্লক কাউচে চোখ বন্ধ করে শুয়ে আছে। সামনের টেবিলের উপর সাজানো রয়েছে থরে থরে টেস্ট টিউব, আর ঘরে একটা অদ্ভুত গন্ধ। বললাম, কি হে, সমাধান হলো? হ্যাঁ, ওই বাইসালফেট প্রোডাক্ট। আর ধরতে কেসের সমাধান হলো? ও হ্যাঁ, কেস। আমি ভাবলাম যে কেমিক্যাল টেস্টটা করছিলাম, তুমি বুঝি তার কথাই জিজ্ঞেস করছো। কেসের তো সমাধান। ওই এসে গেছেন মিস্টার উইন্ডি ব্যাংক। বাবা, একদম ঘড়ি ধরে 6টায়। কাম ইন। ঘরে ঢুকলেন একজন মাঝারি উচ্চতার গাট্টা গোট্টা ভদ্রলোক। বয়স 30-এর একটু বেশি, দাড়ি গোঁফ পরিষ্কার করে কামানো, গায়ের রং ফর্সা, আর চোখে বেশ ধারালো একটা ভাব। আমাদের দুজনের দিকে একটা প্রশ্নসূচক দৃষ্টি দিয়ে মাথার টুপি খুলে হ্যাট স্ট্যান্ডে রেখে সামনে চেয়ারে বসলেন। মিস্টার উইন্ডি ব্যাংক, গুড ইভিনিং। এই টাইপ করা চিঠিটা আপনি পাঠিয়েছিলেন তো? লিখেছেন 6টায় দেখা করবেন। হ্যাঁ, কিন্তু মিস্টার শার্লক হোমস, আমি খুবই লজ্জিত যে আমাদের পারিবারিক ব্যাপার মিস সাদারল্যান্ড আপনার সঙ্গে আলোচনা করেছেন। আমি বারণ করেছিলাম, কিন্তু কথা শুনতে চাই না একদম। একবার যদি মাথায় জেদ চেপে বসে, তাহলে যেটা ভেবেছে সেটাই করবে। তাও ভালো আপনার এখানে এসেছে। পুলিশের কাছে গেলে জানাজানি হয়ে কেলেঙ্কারি হতো, কিন্তু তাতেও তো খুব একটা লাভ নেই। আপনি তো আর মিস্টার হসমার অ্যাঞ্জেলকে খুঁজে বের করতে পারবেন না। অন দ্য কন্ট্রারি মিস্টার উইন্ডি ব্যাংক, আমার বিশ্বাস আমি নিশ্চয়ই মিস্টার অ্যাঞ্জেলকে খুঁজে বের করতে পারবো। মিস্টার উইন্ডি ব্যাংকের হাত থেকে তার গ্লাভস মেঝেতে পড়ে গেল। তিনি কিছুটা ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, শার্লক সত্যিই পারবে কিনা? শার্লকের মুখে যেন একটা ছোট্ট হাসি ফুটে উঠল। ও বলতে শুরু করল, মানুষ হাতের লেখা গোপন করতে টাইপ করা লেখা পাঠায়, কিন্তু এক একজনের হাতের লেখা যেমন এক এক রকম, ঠিক তেমনি এক একটা টাইপরাইটারের লেখাও এক এক রকম। একদম নতুন না হলে দুটো টাইপরাইটারের লেখা কিছুতেই একরকম হবে না। এক একটা টাইপরাইটারে এক একটা অক্ষর কিছু বিশেষ বিশেষ জায়গায় ক্ষয়ে যায়, এবং তার থেকেই হাতের লেখার মতোই টাইপরাইটারের ছাপা দেখে চেনা যায়। এই যেমন মিস্টার উইন্ডি ব্যাংক যে টাইপরাইটার দিয়ে চিঠিটা টাইপ করেছেন, তাতে ই এর উপরের দিকটা কেমন ক্ষয়ে গেছে এবং আর এর লেজের দিকটা একটুখানি ভেঙে গেছে। এ কথা শুনে মিস্টার উইন্ডি ব্যাংক একবার হোমসের দিকে তাকিয়ে জানালেন, ওটা আসলে ওনার অফিসের টাইপরাইটার। সব চিঠি যেহেতু ওটাতেই লেখা হয়, তাই একটু ক্ষয়ে গেছে। শার্লক তৎক্ষণাৎ প্রশ্ন করে বসল, তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এবার মিস্টার উইন্ডি ব্যাংক, সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা আপনাকে দেখাই। বুঝলে পারছেন, আমাকে অপরাধের টাইপরাইটার নিয়ে একটা বই লিখতে হবে। এ নিয়ে আমার কিঞ্চিত লেখাপড়া আছে মিস্টার উইন্ডি ব্যাংক, বুঝলেন কিছু? শার্লক হাতে তুলে নিল মিস্টার হসমার এঞ্জেলের চিঠির গোছা আর নিজের ম্যাগনিফাইং গ্লাস। এইগুলো হচ্ছে মিস্টার অ্যাঞ্জেলের চিঠি। এবার যদি আপনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখেন, তাহলে দেখবেন প্রত্যেকটা চিঠির ই এবং আর এ ওই বিশেষ দোষটি রয়েছে। শুধু তাই নয়, আপনার পাঠানো চিঠির সঙ্গেও মিলিয়ে দেখলে দেখবেন আরও 14টা অক্ষরে মিল আছে। মিস্টার উইন্ডি ব্যাংক লাফিয়ে নিজের চেয়ার থেকে উঠে পড়লেন। আমি খুব ব্যস্ত মানুষ মিস্টার হোমস, নষ্ট করার মতো সময় আমার নেই। লোকটাকে যদি ধরতে পারেন তো আমাকে জানাবেন। শার্লক আস্তে করে ঘরের দরজার চাবিটা ঘুরিয়ে দরজাটা বন্ধ করে চাবিটা নিজের পকেটে চালান দিল। তারপর ঘুরে মিস্টার উইন্ডি ব্যাংকের দিকে তাকিয়ে বলল, বেশ, তাহলে আপনাকে জানাচ্ছি মিস্টার উইন্ডি ব্যাংক, আমি মিস্টার হসমার অ্যাঞ্জেলকে ধরেছি। কোথায়? ও কাম অন মিস্টার উইন্ডি ব্যাংক, আপনি ধরা পড়ে গেছেন, পালাবার কোনো পথ নেই। আমি কিন্তু বেআইনি কিছু করিনি মিস্টার হোমস। আগন্তুকের কপালে
বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। শার্লক মিস্টার উইন্ডি ব্যাংকের কথায় সায় দিয়ে বলল, বেআইনি নয়, কিন্তু কাজটা জঘন্য এবং অত্যন্ত নিষ্ঠুর। অতপর রীতিমতো ধমকেই বসতে বলল তাকে। উইন্ডি ব্যাংকের সব প্রতিরোধ ক্ষমতা যেন উবে গেল। তিনি কেমন একটা চুপসে চেয়ারে বসে পড়লেন। শার্লক রহস্যের জট খুলতে শুরু করল। ও যা বলল তা হলো এই যে মিস্টার উইন্ডি ব্যাংক মিসেস সাদারল্যান্ডকে বিয়ে করেছিলেন তার মেয়ের টাকার জন্য, আর সেই টাকায় আয়েশও করেছেন বেশ কয়েক বছর ধরে। কিন্তু মেয়েরই ভদ্র মেয়ে, দেখতে ভালো, বুদ্ধিমতী, ব্যবহারও ভালো। এমন মেয়ে কতদিন আইবুড়ো থাকবে? কিন্তু মেয়েরই বিয়ে করলে শুধু যে সেই শ্বশুরবাড়ি যাবে তা তো নয়, তার সঙ্গে তার টাকাও চলে যাবে। তাই তার বিয়ে আটকানোর প্রাণপণ চেষ্টা করেন মিস্টার উইন্ডি ব্যাংক। তার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিলেন যেন তার কোনো সমবয়সী পুরুষের সাথে দেখা না হয়। কিন্তু তাতে যখন কাজ হলো না, তখন মেরির সৎ বাবা একটি কাল্পনিক চরিত্র খাড়া করলেন, হসমার অ্যাঞ্জেল। স্ত্রীর সাহায্যে ছদ্মবেশ ধারণ করলেন মিস্টার উইন্ডি ব্যাংক। সেখানে একটা বড় সুবিধে মেরির চোখ। সে খুব ভালো দেখতে পায় না। ব্যাস, অন্য প্রেমিকের আর কোনো সম্ভাবনাই রইল না, কারণ মিস মেরি সাদারল্যান্ড প্রেমে পড়লেন নিজের ছদ্মবেশী সৎ বাবার। আমি ভাবিনি ব্যাপারটা এত দূর গড়াবে। বিশ্বাস করুন মিস্টার হোমস, আমি তা বোধহয় আপনি ভাবেননি, কিন্তু ব্যাপারটা এত দূর গড়ায়, প্রেম থেকে বিয়ে পর্যন্ত গড়ায়। আপনার প্রয়োজন ছিল ব্যাপারটা এমনভাবে শেষ করার যাতে ম্যারির উপর একটা দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে। আর কতদিন আপনি ফ্রান্স যাওয়ার নাম করে ডুব মারতেন? সেজন্যই বিয়ের আগে মেরিকে দিয়ে প্রতিজ্ঞা করান যে সে যেন অন্য কাউকে বিয়ে না করে। তারপর চার্চে যাওয়ার সময় ঘোড়ার গাড়ির কারসাজিটা, ইটস অ্যান ওল্ড ট্রিক মিস্টার উইন্ডি ব্যাংক। একটা দরজা দিয়ে ঢুকে আর একটা দরজা দিয়ে বেরিয়ে যাওয়া। কিছু মিস করলাম মিস্টার উইন্ডি ব্যাংক? উইন্ডি ব্যাংক যেন এতক্ষণে একটু কনফিডেন্স ফিরে পেয়েছেন। শার্লকের দিকে চোখ তুলে বললেন, কিন্তু আপনি যখন এতই বুদ্ধিমান মিস্টার হোমস, আপনার জানা উচিত যে এই মুহূর্তে আপনি কিন্তু বেআইনি কাজ করছেন। আমাকে এই ঘরে আটকে রাখার কোনো অধিকার আপনার নেই। আমি কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করতে পারি। শার্লক চাবি ঘুরিয়ে দরজা খুলে দিল। তারপর উইন্ডি ব্যাংককে উদ্দেশ্য করে বলল, তিনি সেটা করতেই পারেন, কারণ আইনের চোখে তিনি নির্দোষ, কিন্তু শাস্তি তার ন্যায্য প্রাপ্য। এবং মেরির যদি কোনো ভাই বা দাদা থাকত, তাহলে তার উচিত ছিল তাকে ধরে চাপকানো। কথাগুলো বলতে বলতেই শার্লকের মুখ লাল হয়ে উঠল। এবার হঠাৎ তার চোখে যেন আগুন জ্বলে উঠল। ইনফ্যাক্ট চাবুক তো একটা আমার কাছেই আছে। কোথায় গেল? হ্যাঁ, এই তো মিস্টার উইন্ডি ব্যাংক, হিয়ার ইট ইজ। দেওয়াল থেকে তার হান্টিং ক্রফটটা নামিয়ে নিয়েছিল শার্লক, কিন্তু সে কিছু করার আগেই সিঁড়ি দিয়ে দুর্দার শব্দ করে পড়ি কি মরি ভাবে 221B বেকার স্ট্রিট থেকে পালালেন মিস্টার উইন্ডি ব্যাংক। স্কাউন্ড্রেল, ও এখানে থামবে না ওয়াটসন। ছোটখাটো ব্যাপার থেকে শুরু করেছে বটে, কিন্তু শেষে ফাঁসি কাস্টে ঝুলবে, তুমি দেখে নিও। অতঃপর শার্লকের ব্যাখ্যায় বুঝলাম পুরো ব্যাপারটাই লাভ তো একজনেরই, উইন্ডি ব্যাংক। অত্যন্ত অদ্ভুত ব্যবহার। তাছাড়া দুজনকে একসঙ্গে কখনোই দেখা যায় না। একজন চলে গেলে তবেই অন্যজনের দেখা পাওয়া যায়। তারপর ওই গোঁফ, কালো চশমা, গলার আওয়াজ, এসব মূলত পরিচয় গোপন করার চেষ্টা। আর হাতে লেখা চিঠি না পাঠিয়ে টাইপ করার ওই একই কারণ। মেয়ে বাবার হাতের লেখা চিনবে না? সব কটা ব্যাপার একই দিকে ইঙ্গিত করলেও শার্লক পুরোপুরি নিশ্চিত হলো কি করে? এই প্রশ্নটা মনের মধ্যে খচখচ করতে লাগলো। আমার বন্ধুবার অবশ্য সেটিও পরিষ্কার করে দিল। সন্দেহ যখন উইন্ডি ব্যাংকের ওপর, তখন তার অফিসকে জিজ্ঞেস করলাম। যে ফার্মকে আমি চিঠি লিখেছিলাম সেখানেই উনি চাকরি করেন। আমি মিস সাদারল্যান্ডের দেওয়া বিবরণ থেকে গোফ, চশমা এবং ছদ্মবেশের আর সব কিছু বাদ দিলে যা বাকি থাকে ততটুকু লিখে জিজ্ঞেস করলাম ওদের ওখানে কোনো কর্মচারীকে দেখতে ওরকম কিনা। তার সঙ্গে ভদ্রলোককে বললাম আমার এখানে এসে দেখা করতে। সেই চিঠির উত্তর উনি টাইপ করেই পাঠালেন আমার কাছে। আমি মিলিয়ে দেখে নিলাম মিস্টার অ্যাঞ্জেলের চিঠির সঙ্গে এই চিঠির হরফে হুবহু মিল আছে। সেই একই ডাকে চিঠি এলো। আমি যে বর্ণনা পাঠিয়েছি তা হুবহু মিলে যাচ্ছে মিস্টার উইন্ডি ব্যাংকের সঙ্গে। ব্যাস,
কেল্লা ফতে। এখন মিস সাদারল্যান্ডকে খবরটা কিভাবে দেবে? এ খবর তাকে দেয়া যাবে না ওয়াটসন, দিলেও বিশ্বাস করবেন না। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন তিনি যাকে ভালোবাসেন একদিন না একদিন ফিরে আসবেই। আর বিশ্বাস এমন জিনিস ওয়াটসন, যে হাজার প্রমাণ দিয়েও টলানো যায় না। আমিও একমত হলাম। আসলে মিস সাদারল্যান্ড যে প্রেমের সাগরে ডুবে আছেন, তাতে এই কঠিন সত্যকে তার কাছে আষাঢ়ে গল্প ছাড়া আর কিছুই মনে হবে না। আসলেই বাস্তবের মতো অসাধারণ আর কিছুই হয় না। এতক্ষণ শুনলেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা রহস্য গল্প এ কেস অফ আইডেন্টিটি অবলম্বনে শ্রুতি নাটক। এতে শার্লক হোমসের চরিত্রে অভিনয় করলেন জোশি কিবরিয়া, মিস সাদারল্যান্ডের ভূমিকায় ছিলেন রিমি জোয়ারদার, মিস্টার উইন্ডি ব্যাংকের চরিত্রে এস.এম. নাদিম সুলতান এবং ওয়াটসনের চরিত্রে ও গল্প পাঠে ছিলেন জিহাদ জনি। সম্পাদনায় মোহাম্মদ আবদুল্লাহ, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ হাসান আখতার। শিউলি রানী বসুর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তনুশ্রী সান্যাল। শ্রুতি নাটকের পরবর্তী আয়োজন শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।